আমরা বলেছিলাম যে আমরা একটা মডেল ইউজ করছিলাম রেইনফিড গ্রোয়িং পিরিয়ড মডেল ফর ক্যারেক্টারাইজেশন অফ ময়েশ্চার রেজিম। সেখান থেকে একটা রেইনফিড গ্রোয়িং পিরিয়ড মডেল আমরা পড়ছিলাম। সেখান থেকে 5টা পিরিয়ডকে আইডেন্টিফাই করা হয়েছিল। একটা হচ্ছে প্রি খরিফ ট্রানজিশন পিরিয়ড, খরিফ গ্রোয়িং পিরিয়ড, হিউমিড পিরিয়ড, রবি পিরিয়ড এবং ড্রাই পিরিয়ড। এর মধ্যে খরিফ, প্রি খরিফ, খরিফ এবং রবি এই তিনটা হচ্ছে ক্রপ গ্রোথের সাথে রিলেটেড, আর ও দুটি এর মধ্যে বা ভিতরেই অন্য দুটো গ্রুপ আর কি, দুটো পিরিয়ড। প্রি খরিফ আমরা অলরেডি আসলে পড়ে ফেলেছি, তবুও এই 5টা একসাথে পড়ার স্বার্থে বলছি যে বছরে যখন প্রথমবারের মতো বৃষ্টিপাত 0.5 PET সমান হয় তখন প্রি খরিফ শুরু হয়। এরপরের বৃষ্টিপাতটা কখনো 0.5 এর উপরে কখনো নিচে, কিন্তু একটা সময় আসে যখন কয়েক মাসের জন্য এটি 0.5 এর উপরে চলে যায়। ওই সময়টাই প্রি খরিফ শেষ, এবং ঠিক ওই সময়ই প্রি খরিফ খরিফ সিজন শুরু। খরিফ সিজন পুরো বর্ষাকাল চলবে, চলার পরে বর্ষাকাল যখন শেষ হয়ে যাবে এরপরে ওখানে যে স্টোরড ময়েশ্চার মাটিতে থাকে সেটা 100 মিলিমিটার ইউজ করা পর্যন্ত আমরা সেই এলাকায় খরিফ গ্রোয়িং পিরিয়ড ধরবো আর কি। এটি আমাদের যে 3টি অ্যাজাম্পশন ছিল তার দ্বিতীয় অ্যাজাম্পশন অনুযায়ী। আর রবি গ্রোয়িং পিরিয়ড হচ্ছে যেদিন বৃষ্টিপাত এবং পিইটি সমান এবং এরপরে বৃষ্টিপাত কমতে থাকে, ঠিক সেই সময় থেকে রবি শুরু, এবং মাটিতে যে পানি জমে আছে, ময়েশ্চার জমে আছে, তার 250 মিলিমিটার স্টোর করা পর্যন্ত শেষ হওয়া পর্যন্ত এটা রবি চলবে। এখন এই ক্রপ গ্রোয়িং পিরিয়ড ছাড়া আরো দুটো আছে। একটা হিউমিড পিরিয়ড। হিউমিড পিরিয়ডটা আসলে খরিফ গ্রোয়িং পিরিয়ডের মধ্যেই যে কয়দিন পিইটি থেকে রেইনফল বেশি সেই কয়টা দিন হচ্ছে হিউমিড পিরিয়ড। আর ড্রাই পিরিয়ড হচ্ছে যেদিন খরিফ শেষ হয়ে যাবে তারপর থেকে প্রি খরিফ শুরু হওয়ার আগে পর্যন্ত। এই 5টা গ্রোয়িং পিরিয়ড এই 5টা পিরিয়ড আমরা মডেল থেকে আইডেন্টিফাই করেছি। এটা আমরা পড়ে ফেলেছি। প্রি খরিফ ট্রানজিশন পিরিয়ড অনুযায়ী বাংলাদেশকে 6টা অঞ্চলে ভাগ করা হয়। আমরা দেখেছি কোনো জায়গায় 10 থেকে 20 দিন থেকে শুরু করে 60 থেকে 70 দিন পর্যন্ত। এই টেবিলটা থেকে আমরা ব্যাখ্যা করেছিলাম যে এখানে যে P1 থেকে P6 পর্যন্ত ডিউরেশন 10 থেকে 20 দিন থেকে 60 থেকে 70 দিন পর্যন্ত, এবং এর মধ্যে শেষের যে কলামটা এটা ইম্পর্টেন্ট, যে আমরা দেখতে পাচ্ছি যে শুকনা দিনের সংখ্যা, মানে আমরা তো প্রি খরিফের সংজ্ঞা হচ্ছে যে যেখানে বৃষ্টিপাত ইন্টারমিডিয়েট আনসার্টেন। ইন্টারমিডিয়েট মানে মাঝে মাঝে আছে মাঝে মাঝে নাই, আনসার্টেন মানে কবে আছে কবে নাই এটা আমরা জানি না। তো এই যে ইন্টারমিডিয়েট এবং আনসার্টেন আমরা বলছি, তো এখান থেকে যে কয়দিন বৃষ্টি নাই সেটা হচ্ছে ড্রাই ডেজ। আমরা যদি ম্যাক্সিমাম চিন্তা করি তাহলে এখানে 20 থেকে 70 পর্যন্ত, আর এখানে 9 থেকে 48 পর্যন্ত। আমরা দেখেছি যে P2 থেকে P6 পর্যন্ত অর্ধেকের বেশি দিনই হচ্ছে শুকনা দিন, আর P1 সেটার ব্যতিক্রম আর কি। এবং আমরা বলেছিলাম যে এই P2 থেকে P6 পর্যন্ত সমস্যা হচ্ছে যে ক্রপগুলো আমরা এখানে লাগাবো সেগুলি খরার সম্মুখীন হবে। আর P1 এর সমস্যাটা ছিল যে ক্রপটা আমরা লাগাবো সেটা মানে জলাবদ্ধতার সম্মুখীন হবে, কারণ মানে হাফ PET সমান বৃষ্টিপাত আর কন্টিনিউয়াস বৃষ্টিপাত খুব অল্প দিনের মধ্যেই হয়, যার ফলে 10-20 দিনের মধ্যে এখন জমি তৈরি করে কোনো ক্রপ যদি আউশ বা জুটের কথা বলা হয়েছে যদি লাগিয়ে দেওয়া হয় তাহলে দেখা যাবে এটি যতটুকু মানে হাইট হওয়ার কথা এর মধ্যে 20 দিনে, তার থেকে হয়তো দেখা যাবে কোনো একদিন বৃষ্টিপাত হয়ে তার থেকে বেশি হাইটে হয়ে যেতে পারে। এইটা একটা সমস্যা। এই ছিল প্রি খরিফ গত দিনের পড়ায় পর্যন্ত। এখন আমরা আসতেছি খরিফ গ্রোয়িং পিরিয়ডে। খরিফ গ্রোয়িং পিরিয়ড অনুযায়ী বাংলাদেশকে 12টা অঞ্চলে ভাগ করা হয়। খরিফ গ্রোয়িং পিরিয়ডের সংজ্ঞা হচ্ছে যে যেদিন প্রথমবারের মতো না কন্টিনিউয়াস 0.5 PET উপরে বৃষ্টিপাত থাকবে সেটা হচ্ছে খরিফ গ্রোয়িং পিরিয়ড। তবে এটা শেষটা হচ্ছে বৃষ্টিপাত শেষ হয়ে যাওয়ার পরে, বর্ষাকাল শেষ হয়ে যাওয়ার পরেও 100 মিলিমিটার স্টোরড ময়েশ্চার ইউজ করা পর্যন্ত এটা চলবে। 12টা অঞ্চলের মধ্যে 170 থেকে 180 দিন, আবার 280 থেকে 290 দিন মিনিমাম ম্যাক্সিমাম
আমরা যে বলি যে মানে 6 মাস খরিফ 6 মাস রবি, এটা আসলে ঠিক না। এখানে দেখো 6 মাস, এখানে কিন্তু আরো 3 মাস বেশি, প্রায় 9 মাসের উপরে, 10 মাসের কাছাকাছি। আরো একটা জিনিস বলা আছে যে এই যে শুরু এবং শেষ, সেইটার মধ্যে একটা ঝামেলা আছে যে কখনো মানে কখন শুরু হবে কখন শেষ হবে, এটা একটা ভেরিয়েবিলিটি আছে প্রত্যেক বছর, প্রত্যেক বছরই একরকম নয়। আমি টেবিল দেখে বোঝাই যে যেমন আমরা বলছি K1 170 থেকে 180 দিন, এভারেজে 27শে মে শুরু হবে, 18 নভেম্বরে শেষ হবে। এভাবে প্রত্যেকটার জন্য শুরু এবং শেষ দেওয়া আছে। এটা কিন্তু এগ্রো ক্লাইমেট থেকে আসছে, 30-40 বছরের গড় ভ্যালু এটা আর কি। তো যেহেতু গড়, কাজে এখানে ভেরিয়েশন থাকবে। আমি গত ক্লাসে বলেছিলাম গড়ের অঙ্ক দিয়ে নদী পার হওয়া যায় না। তো তাহলে এই ভেরিয়েশনটা থাকবে, বলা হচ্ছে স্টার্টিং ডেটও ভেরিয়েশন থাকবে, এন্ড ডেটও ভেরিয়েশন থাকবে। এখন কৃষক যারা অনেকদিন থেকে চাষ করে, তারা কিন্তু এই ডেটটা অনুমান করতে পারে যে এই সময় আমার এখানে বৃষ্টিপাত এই লেভেলে আসবে, আমি খরিফ সিজন শুরু করে চাষ করতে পারবো, অথবা এই সময় শেষ হবে, আমি এর উপর ভিত্তি করে আমি রবি ক্রপ লাগাবো। এই জিনিসটি কিন্তু কৃষকের মাথায় আছে। সে ডেট জানে না, তারিখ জানে না, কিন্তু তার মাথায় বাংলা সাল দিয়ে হোক আর যেভাবে হোক তার মাথায় আছে। এখন যদি এখানে একটা সমস্যা আছে, যদি কোনো কারণে স্টার্টিং ডেট এর বেশি আগে শুরু হয় অথবা বেশি পরে শুরু হয়, আবার এন্ড ডেটের বেশি আগে শেষ হয় অথবা বেশি পরে শেষ হয়, তাইলে 4টা কেসে 4 ধরনের প্রবলেম হয়। এই প্রবলেমটা আমরা একটু এখন দেখবো। 4টা প্রবলেম এখানে আছে, এই 4টা আমি প্রশ্নে দেই, পরীক্ষায় দেই আর কি। ক্লাস টেস্টও থাকে, ফাইনালও থাকে, কখনো 4টা থাকে, কখনো 2টা থাকে। কোন 2টা থাকে ছাত্ররা অনেক সময় বুঝতে পারে না, যার ফলে অনেক সময় 4টে লিখে দেয় আর কি। তাহলে আমরা এটা পড়লেই বুঝতে পারবো। এটা বলা হচ্ছে যদি আগে, এই দুটা হচ্ছে স্টার্ট আর এটা হচ্ছে এন্ড। যে ডেটে হওয়ার কথা তার আগে যদি শুরু হয়, যে ডেটে হওয়ার কথা তার পরে যদি শুরু হয়, একটা যে ডেটে শেষ হওয়ার কথা তার আগে যদি শেষ হয়, যে ডেটে শেষ হওয়ার কথা তার আফটার, তারপরে যদি শেষ হয়, তাহলে 4 ধরনের প্রবলেম। আমরা সাধারণ বুদ্ধি খাটালে প্রবলেমগুলো বুঝতে পারবো আর কি। হ্যাঁ, যেমন এখানে আমরা দেখছি যে যদি আগে শুরু হয় মানে কি, বর্ষাকালটা আগে চলে আসলো, এইটা একটা আগাম বর্ষাকাল। তাহলে কি হবে? ফার্মার্স মে হ্যাভ ডিফিকাল্টি ইন প্রিপেয়ারিং দ্য ল্যান্ড ইন হেভি সিল্ট এন্ড ক্লে সয়েল বিকজ অফ ওয়েট কন্ডিশন। আমাদের খেয়াল করতে হবে যে এই সময় চাষ করবে মানুষ টি আমন ক্রপের জন্য। এখন টি আমন ক্রপের জন্য চাষ তখনই শুরু করবে যখন একটু বৃষ্টিপাত হয়েছে, এরকম সময়। যদি কন্টিনিউয়াস বৃষ্টিপাত শুরু হয়ে যায়, তখন এই সিল্ট বা ক্লে সয়েলে লাঙ্গল চাষ করতে সমস্যা হবে, এটা বলেছে। তুমি যদি কোদাল দিয়ে মাটি খোঁড়ো, বালি মাটিতে কিরকম হবে, আর সিল্টি মাটিতে কিরকম হবে, আর ক্লে মাটিতে কিরকম হবে, সেটা যদি ভিজে যায় তখন হেভি সিল্ট বা হেভি ক্লেতে আরো কঠিন হবে, সেটা বলেছে আর কি। আচ্ছা, যদি পরে শুরু হয়, যে রেটে শুরু হওয়ার কথা পরে শুরু হচ্ছে, তাহলে কি হবে? আর্লি খরিফ ক্রপস মে বি ড্যামেজড বাই ড্রট। বৃষ্টি হবে মনে করে যে ক্রপটা লাগাই ফেলেছি আমি, সেটা খরার সম্মুখীন হবে। বুঝা যাচ্ছে কিনা? যদি পরে স্টার্টস আফটার দ্য মিড ডেট, যে সময় শুরু হওয়ার কথা তার পরে যদি শুরু হয়, তাহলে খরিফ গ্রোয়িং পিরিয়ড যেটি আমার মানে খরিফ ক্রপ যেটা আমি লাগিয়ে ফেলেছি, সেটা খরার সম্মুখীন হবে, কারণ ওই সময় বৃষ্টি হবে মনে করে আমি লাগিয়ে ফেলেছিলাম। আচ্ছা, এন্ড শেষ হওয়াটা যদি আগে শেষ হয়, বিফোর, তাহলে কি হবে? টপ সয়েলস মে বিকাম ড্রাই বিফোর দ্য প্রপার টাইম অফ সোয়িং ড্রাই ল্যান্ড রবি ক্রপস সাচ অ্যাজ হুইট। হুইট 1 নভেম্বরে লাগালে সব থেকে ভালো হয়, ধরে নিলাম। এখন ওই জায়গায় যদি 1 অক্টোবরে রবি খরিফ সিজন শেষ হয়ে যায়, তাহলে হবে কি, এই যে একটা মাস জমিটা শুকায় গেল, শুকায় যাওয়ার কারণে এই হুইট যখন আমি সোয়িং করবো তখন এটা জার্মিনেট করবে না, কন্ডিশন পাবে না, পানি যথেষ্ট পাবে না জার্মিনেট করার জন্য। আচ্ছা, আর যদি পরে শেষ হয়, যে সময় শেষ হয় পরে যদি শেষ হয়, যেমন 1 নভেম্বরে শেষ হওয়ার কথা 1 ডিসেম্বরে যে শেষ হলো, তাহলে 1 নভেম্বরে আমি ক্রপ লাগাইলে যে সুবিধাটা পেতাম রবি ক্রপ, সেইটা আমি পাবো না, এটা শুকাইতে দেরি হয়ে যাবে, রবি ক্রপ লাগানোটা দেরি হয়ে যাবে। তাহলে 4 ধরনের প্রবলেম। প্রথম হচ্ছে খরিফ শুরু হওয়ার আগেই যদি শুরু হয় কি হবে, শুরু হওয়ার পরে শুরু হলে কি হবে,
শেষ হওয়ার আগে শেষ হলে কি হবে, শেষ হওয়ার পরে শেষ হলে কি হবে। আমি এই চারটা একটু তোমাদের কাছ থেকে আমি শুনবো। আমি এখন পড়া একটু স্থগিত রাখতেছি। 3 নাম্বারটা আরেকবার বলবেন? কোনটা? স্যার যে স্যার ends before the mean date খরিফ গ্রোয়িং পিরিয়ড। প্রথমটাই? স্যার 3 নাম্বারটা। তুমি আগে 1 নাম্বার আমাকে বলো। স্যার বর্ষাকাল যদি আগে চলে আসে মিন ডেটের, তাহলে আমরা যদি টি আমন শুরু করে দিই লাগানো, তাহলে টি আমন মানে জমি প্রিপেয়ার করতে হচ্ছে সমস্যা হবে যদি বৃষ্টিপাতটা বেশি হয়ে যায়, কাদা হয়ে যাবে মাটিতে। হ্যাঁ, মানে সব মাটিতে না, যে সময় শুরু হওয়ার কথা তার আগে যদি শুরু হয়, তখন যাদের জমি হেভি সিল্ট এবং হেভি ক্লে, সেই জমিগুলি চাষ করা কঠিন হবে, কষ্টসাধ্য হবে। এটা আরেকজন বলো, তুমি স্যার আরেকজন বলো, একটা একটা করে আমরা চারটে যাবো, সবাই বুঝতে হবে এটা। স্যার একজন যদি বর্ষাকাল আগে শুরু হয় তাহলে হচ্ছে টি আমন ক্রপের চাষের ক্ষেত্রে মেইনলি টি আমন ক্রপটা চাষ হয় অল্প অল্প বৃষ্টি হলে, কিন্তু যদি কন্টিনিউয়াসলি বৃষ্টি হয় তাহলে হেভি সিল্ট বা হেভি ক্লে জমিতে ল্যান্ড প্রিপারেশনে প্রবলেম হবে, মানে কষ্টসাধ্য হবে। জি, অন্য আরেকজন বলো। স্যার অল্প অল্প বর্ষা মৌসুম, যখন অল্প অল্প বর্ষা মৌসুম বা মানে একটা মোরারের টাইমে বৃষ্টিপাত হয়, সেই সময় আমাদের টি আমন চাষ করলে ভালো। কিন্তু যদি কন্টিনিউয়াসলি বৃষ্টিপাত হয় তাহলে হচ্ছে হেভি সিল্ট আর হেভি ক্লের পরিমাণটা এত পরিমাণে বেশি হয়, তখন আমাদের টি আমন চাষে মানে প্রবলেম হবে। আসলে টার্মিনোলজিটা ঠিক মতো বলতে হবে। আমাদের প্রশ্নটা হচ্ছে খরিফ সিজন যখন শুরু হওয়ার কথা ছিল তার আগে শুরু হলে কি হবে, কারণ এখান থেকে ব্যাখ্যা করতে হবে। ব্যাখ্যাটা এরকম হবে যে খরিফ সিজন যে দিনে শুরু হওয়ার কথা, শুরু হওয়া মানে কি কন্টিনিউয়াস বৃষ্টিপাতের পিরিয়ডটা শুরু হওয়া, তাই না? তার 7 দিন 15 দিন আগে যদি শুরু হয়ে যায় তখন কি হবে, কারণ এই যে সময় আবার কৃষক জানে যে এই সময় আবার শুরু হয়, তাহলে ওই সময় তার আগে সে জমিটা চাষ করতো। এখন তারা অনেক আগে শুরু হয়ে গেল, ও জমি চাষ করে নাই, তাহলে কি হবে যে যেটা হেভি সিল্ট এবং হেভি ক্লে সয়েল সেখানে মানে কাদা হয়ে যাওয়ার কারণে আসলে জমিটা চাষ করতে কঠিন হবে। এটা আর দুই একজন বলো। আমি একটু বলতে শুনতে চাই আরো দুই একজনের কাছে। আনমিউট করে বলো, যে বলবে আনমিউট করে বলো। খরিফ সিজনটা যদি মিন ডেটের আগে শুরু হয়ে যায় তাহলে অধিক বৃষ্টিপাতের জন্য ক্লে সয়েল আর সিল সয়েলে আমরা ল্যান্ড প্রিপারেশন করতে সমস্যা সৃষ্টি হবে, বিশেষ করে টি আমনের জন্য। হ্যাঁ, আরেকজন বলো। স্যার খরিফ সিজনটা যদি মিন পিরিয়ডের আগে শুরু হয় তাহলে হচ্ছে আমরা টি আমন ক্লে আর সিল সয়েলের ক্ষেত্রে সয়েলটা প্রিপারেশন করতে প্রবলেম হবে, সেই ক্ষেত্রে হচ্ছে টি আমনটা চাষ করায় প্রবলেম দেখা দিবে। আচ্ছা ঠিক আছে, এখন দ্বিতীয়টা একজন বলো। আর যদি খরিফ সিজনটা পরে শুরু হয় তাহলে কৃষকরা হচ্ছে বৃষ্টি হবে মনে করে যদি খরিফ ক্রপটা আগে লাগিয়ে দেয়, তাহলে হচ্ছে কি ক্রপটা হচ্ছে কি খরার সম্মুখীন হবে। আরেকজন বলো দ্বিতীয়টা প্রবলেমটা, যে সময় শুরু হওয়ার কথা তার পরে শুরু হচ্ছে, তাহলে কি হবে? খরিফ সিজনটা যে সিজনে স্টার্ট হওয়ার কথা তার পূর্বে যদি শুরু হয়ে যায় তাহলে তো আমরা হচ্ছে বৃষ্টি সহনশীল এমন জাত লাগাবো, কিন্তু জাতটা খরার সম্মুখীনে পড়বে। না, এই নতুন থিওরি আবিষ্কার করো না যে বৃষ্টি সহিষ্ণু জাত আবিষ্কার করবো, এরকম না। বর্ষাকালে তো মানে টি আমন ক্রপই হবে, এটাই মেইন ক্রপ, এখানে অন্য কোনো ক্রপও হবে নাই। তো যে ক্রপটা আমরা লাগাবো যদি শুরু হওয়ার আগে শুরু হয় তাহলে ওটা ল্যান্ড প্রিপারেশনের সমস্যা হবে, আর যদি পরে শুরু হয় সেই ক্রপটা খরার সম্মুখীন হবে। এটা হ্যাঁ, এটা সবাই বুঝতে পারছো কিনা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। খরার সম্মুখীন যে হবে এটা বুঝতে পারছো কিনা আর কি। হ্যাঁ,
আর কি বলবে? তাহলে দুটা সবাই বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন 3 নম্বরে যাই। যখন শেষ হওয়ার কথা তার পরেই শেষ হলো, তখন কি বলবা? আগে শেষ হলো আর পরে শেষ হলো, দুই ধরনের প্রবলেম। আমি স্ক্রিনটা অফ করে দিয়েছি, তোমরা বলতে পারতেছো কিনা এটা দেখার জন্য। স্যার শেষ হওয়ার খরিফ আগে যেদিন শেষ হওয়ার কথা তার আগে যদি শেষ হয় হ্যাঁ, তাহলে হচ্ছে ল্যান্ডে শুকায় যাওয়ার পসিবিলিটি থাকে, যেমন টপসয়েল শুকায় যাবে, অন্য ক্রপ গ্রো করার টাইমে আসার আগেই। রবি ক্রপ যখন শেষের বিষয়ে দুটাই কিন্তু রবি ক্রপ রিলেটেড সমস্যা। হ্যাঁ, এটা একটু খেয়াল করলে বুঝতে পারবা। শেষের বিষয়টা হচ্ছে রবি রিলেটেড জিনিস, শেষেরটা। তো যদি আগে শেষ হয় তাহলে রবি ক্রপ লাগানোর যে টাইম তার আগে শেষ হয়ে গেল। আমি ওই যে মানে জমি শুকিয়ে যাওয়ার কারণে, টপসয়েল শুকিয়ে যাওয়ার কারণে জমি চাষ করতে সমস্যা হবে। আর যদি আমরা পরে শুরু করি, পরে যদি শেষ হয় কি জন্য? কারণ বৃষ্টিপাত দেরিতে হচ্ছে। তাহলে ওই জমি শুকায়ে যে কন্ডিশনে আসবে যখন আমি রবিটা লাগাতে পারবো, তাতে দেরি হয়ে যাবে। এইটা হচ্ছে দুইটা সমস্যা। বলো। স্যার শেষ হওয়ার আগে আপনার হচ্ছে হুইটের ক্ষেত্রে যেমন 1 নভেম্বরে হচ্ছে শেষ হওয়ার কথা, কিন্তু 1 অক্টোবরের হুইট দিকে হচ্ছে যদি শেষ হয়ে যায়। হুইট হচ্ছে 1 নভেম্বরে শুরু করার কথা আর কি। ধরো মানে এটা হ্যাঁ, শুরু অ্যাজাম্পশন, এর পরে একটু করলেও চলে। 1 নভেম্বর বেস্ট। অনেক কিন্তু সেটা যদি অক্টোবরে হয় আগে যদি আগে যদি শেষ হয় তাহলে কি সমস্যা? হলে ড্রাই হয়ে যাবে, মানে ওইটা টপসয়েল জার্মিনেট ড্রাই করতে হবে। পারবে। টপসয়েল কথাটা বলতে হবে, টপসয়েল ড্রাই হবে ওই জমিটার টাইম হওয়ার আগেই, মানে ওই ক্রপটা হ্যাঁ। লাগানোর যে সঠিক সময় তার আগেই টপসয়েলটা ড্রাই হয়ে যাবে। ড্রাই হলে তারপরে কি হবে এটা germinate কিন্তু আর করতে বলে নাই। পারবে। তোমরা বুঝতে পারো যে ড্রাই হলে তোমার জার্মিনেশনের সমস্যা হবে সেটা। হ্যাঁ, আর স্যার পরে যদি হয় তাহলে হচ্ছে মাটি ভেজা থাকবে। রবি ক্রপের ক্ষেত্রে লাগানোর সময় তখন হচ্ছে মানে ক্রপ লাগানোর সময় শেষ হয়ে যাবে, মানে সময়টা পার হয়ে যাবে আর কি, দেরি হবে, ডিলে হবে। হ্যাঁ, রবি ক্রপ লাগানোটা ডিলে হয়ে যাবে। ডিলে হলে কি সমস্যা? কিছু রবি ক্রপ আছে ডিলে হলে আর ইল্ড ভালো হবে না, আর কিছু আছে হবে, কিন্তু ওই ক্রপটা যখন উঠবে তখন তোমার পরের ক্রপটা হ্যাম্পার হয়ে যাবে। হ্যাঁ, তো পরে তুমি বোরো লাগাবা বা তুমি যদি আউশ লাগাতে চাও তখন এই প্রবলেমটা হবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে চারটাই বুঝতে পারছো। আমি তো হাত উঠাতে বলতে পারতেছি না, তোমরা ছোট্ট একটু চ্যাটে লিখে দিবা যে চারটাই বুঝেছি, যে 3টা বুঝছো সে 3টা বুঝেছি। হ্যাঁ, 1 সেকেন্ডে সময় নিয়ে এটা জাস্ট চ্যাটে লিখে দাও যে আমি এতটা বুঝেছি, 4টা, 3টা, 2টা। তাহলে আমার একটা ভোট হয়ে গেল আর কি। হ্যাঁ, আমি 2 মিনিট টাইম দিলাম এটা লেখার জন্য। আর যারা 4টাই বোঝো নাই তারা দেখতেই পাচ্ছ কারা 4টে বুঝেছে, পরে তাদেরকে ধরে বুঝে নিবা আর আজকে রাতের মধ্যে। হ্যাঁ, স্যার জি। একটা কোশ্চেন ছিল, এটা হচ্ছে আমি এটা বুঝতে পারলাম না যে মেইন ডেটের পরে যদি খরিফ সিজনটা শুরু হয় তাহলে খরার সম্মুখীন হবে ক্রপস, এটা বুঝলাম না। কারণ খরিফ সিজনে তো বৃষ্টিপাত শুরু হয়, তো পরে শুরু হলে তো 2 নম্বরটা বৃষ্টিপাত হচ্ছে, বলতেছো? তাহলে খরার। 2 নম্বর বলছো? জি স্যার। হ্যাঁ, মানে খরিফ পরে শুরু হলো মানে কি বৃষ্টিটাই পরে শুরু হলো, বুঝো নাই? খরিফের সংজ্ঞা কি, কবে শুরু হয়, মানে খরিফ সিজনটা কবে শুরু হয়? যেদিন থেকে বৃষ্টিপাত কন্টিনিউয়াস, প্রত্যেকদিনই 0.5 ফিটের উপরে বৃষ্টিপাত আছে, সেদিন থেকে খরিফ শুরু হয়। এখন তুমি একটা ক্রপ লাগিয়ে ফেলেছো মানে হলে মানে বৃষ্টিপাত হলে তোমার এখানে আর ইরিগেশনের দরকার হবে না, কিন্তু খরিফ সিজন শুরুই হলো না, তার আগে লাগিয়ে ফেলেছিলা। এখন শুরু না হওয়ার কারণে ওটা খরার সম্মুখীন হবে, জমিটা শুকিয়ে যাবে, ও ইরিগেশন পাবে, মানে ময়েশ্চার পাবে না। কিন্তু স্যার মানে ডেটের পরে যখন আবার
আগে মানে ক্রপটা কি নষ্ট হয়ে যাবে? আরেকবার বলো। মানে খরিফ সিজনটা যখন মানে ডেটের পরে শুরু হচ্ছে, তো এই সময়টাতে তো খরার সম্মুখীন হচ্ছে, হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ। এর মধ্যে কি ক্রপটা মানে শেষ হয়ে যাবে, মানে নষ্ট হয়ে যাবে এরকম? নষ্ট হতে পারে, কয়দিন পরে শুরু হচ্ছে আমরা তো জানি না, তোমরা খেয়াল করো না? এখন তো অনেক বছর বয়স হয়ে গেছে জীবনের, কোনো কোনো বছর দেখা যায় যে বর্ষাকাল বৃষ্টি হওয়ার কথা কিন্তু বৃষ্টি হচ্ছে না, আছে না? এমন হ্যাঁ। সিজনে, পুরা সিজনে কিন্তু মানে শেষ লাগে না, কিন্তু এখন যে ক্লাইমেট চেঞ্জের কারণে আমরা দেখতে পাচ্ছি যে এখন মানে অনেক জায়গায় সমস্যা হচ্ছে। হ্যাঁ, মানে এই বর্ষাকালের মধ্যে বৃষ্টি হচ্ছে না, তো সেটা তো মাঝখানে, তেমনি শুরুতেও এই ঘটনাটা ঘটতে পারে, তাতে কোনো ক্রপটা ক্ষতিগ্রস্ত হতে পারে। কারণ আমরা এটা চিন্তা করেছি রেইন ফেড কন্ডিশনে, ক্ষতিগ্রস্ত না হলেও আমাকে ইরিগেশনের ফ্যাসিলিটি রাখতে হবে, এটা হচ্ছে বিষয়। বুঝা গেছে এখন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আমি চ্যাট দেখতে পাচ্ছি যে অনেকেই লিখছে, বেশিরভাগই চারটা লিখছে, তবে কেউ একটা পেলাম মনে হয় যে দুইটা, সে দুইটা বুঝেছে। এখন আমি আমি আশা করি যে সে অন্য কারো কাছে বুঝে নিতে পারবে আর কি। হ্যাঁ, এরপরেও আমার ইমেল দিয়ে দিছিলাম না তোমাদেরকে গত ক্লাসে? আমি আমার ইমেল দিলাম, কারো প্রবলেম থাকলে আমার ইমেলের সাথে ইমেলে কন্ট্যাক্ট করে আমার সাথে যোগাযোগ করবে। হ্যাঁ, আমি ধরে নিলাম যে এই অংশটুকু আমাদের সবার বোঝা হয়ে গেছে। আমি এখন আগাবো আর কি। হ্যাঁ, তাহলে আমি ভ্যারিয়েবিলিটি দেখলাম। আমি আবারও শেষবারের মতো বলি যে যদি শুরু হতে দেরি হয়, শুরু হওয়ার আগে যদি মানে গড় যে শুরু হওয়ার দিন তার আগে যদি শুরু হয়, তাহলে জমি ভিজে যাবে, ভিজে যাওয়ার ফলে সিল ক্লে সয়েল এমন একটা অবস্থা আসবে, এটা প্লাইং করতে কঠিন হবে। মানে কার কঠিন হবে? গরুর কঠিন হবে, তাই না? মানুষের তো আর খুব কঠিন নাই আর কি, ও তো আর করতেছে না, গরুর সমস্যা হবে। অথবা যদি আমি ইঞ্জিন ইউজ করি তাহলে ইঞ্জিনের পাওয়ার বেশি লাগবে, অথবা ইঞ্জিন ভেঙে যেতে পারে, অনেক কিছু হতে পারে। আচ্ছা, যদি পরে শুরু হয় তাহলে যে সময়ে শুরু হলে বৃষ্টিপাত হতো ওটার জন্য যে ক্রপ লাগানো হয়েছে এটা কিন্তু এক্স্যাক্টলি হয়তো ইএসি ক্রপ হবে না, টিয়ামন হবে না। টিয়ামন ছাড়া তো খরিফ সিজনে অনেক শাকসবজি হয়। যে ক্রপ লাগানো হয়েছে বৃষ্টি হবে মনে করে সেটা খরার সম্মুখীন হবে। আর যদি আগে যে সময় শুরু শেষ হওয়ার কথা তার আগে যদি শেষ হয়, তাইলে রবি ক্রপ লাগানোর জন্য যে যেমন হুইট, যেটার জন্য যে প্রপার টাইম ছিল তার আগে জমিটা শুকিয়ে যেতে পারে, তখন এটা জার্মিনেশনের প্রবলেম হবে। আর যদি পরে শেষ হয়, পরে শেষ হয় মানে যে লেট রেইন, বৃষ্টিপাতটা পরের দিকে বের হয়েছে যার ফলে জমি ভিজা আছে, তখন যে ড্রাই ল্যান্ড রবি ক্রপস, যেটার জন্য আমার মানে পানি জমে থাকার দরকার নাই, আমার বড়তে কিন্তু সমস্যা নাই, কিন্তু এটার জন্য যে সমস্যা মানে এই ধরনের ক্রপ গুলি ওয়েট কন্ডিশনের কারণে লাগাইতে দেরি হবে আর কি, লাগাইতে পারবো না। তোমরা প্ল্যান্ট প্যাথোলজি এখনো পড়ো নাই, প্ল্যান্ট প্যাথোলজি পড়বা ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে, তখন দেখবা যে এই সিড বেডে বা সিডলিং কন্ডিশনে বেশ কিছু রোগ আছে। তো তার মধ্যে এই যে ড্যাম্পিং অফ একটা রোগ বলে, ড্যাম্পিং অফ, এটা কিন্তু যদি ময়েশ্চার বেশি থাকে মাটিতে তাহলে ওই যে চারা গজানোর পরে ওই রোগ হয়ে ফাঙ্গাস আক্রমণ করে গাছ মরে যায় আর কি। হ্যাঁ, তো এই ধরনের সমস্যা। যাই হোক, আমরা একটু দেখতেছিলাম যে কোন দিকে এটা দেখতে পাচ্ছ যে 170 থেকে 180 দিন হচ্ছে এক্সট্রিম ওয়েস্টে, আর 280 থেকে 290 দিন হচ্ছে এক্সট্রিম নর্থ ওয়েস্টে। এটা বুঝতে হবে যে যেখানে বৃষ্টিপাত বেশি, আমি গত ক্লাসে বৃষ্টিপাত একটা ম্যাপ দেখিয়েছিলাম যে কোনো কোনো জায়গায় 5500 মিলিমিটারের বেশি, আর কোনো কোনো জায়গায় হচ্ছে মানে 1500 মিলিমিটারের কম বছরে। তো যেখানে 1500 মিলিমিটার কম সে জায়গায় কিন্তু এটা হবে, আর 5500 যেখানে বেশি সেখানে এটা হবে। এটা বুঝতেই পারো, কারণ বর্ষাকালের সাথেই এই খরিফ সিজনের ডিউরেশনটা। এখানে এক্সট্রিম ওয়েস্ট বলেছে আর এক্সট্রিম নর্থ ইস্ট। আমি তোমাদের ম্যাপে এটা দেখাবো একটু পরে। আসলে এখান থেকে বের হতে হবে, তো আমি এখনই দেখা পাবো না, নগদ নগদ দেখা ফেলাই ভালো।
তোমরা বোধহয় ম্যাপটা দেখতে পাচ্ছ এখন, এটা খরিফ গ্রোয়িং পিরিয়ডের ম্যাপ। মানে আমরা বলেছি যে 170 থেকে 180 দিন, আর থেকে 280 থেকে 290 দিন। এই যে 280 থেকে 290 দিন আমরা এখানে দেখতে পাও, 280 থেকে 280 লেখা আছে, 280। তারপরে এই অঞ্চলটা আছে 280 থেকে 290 দিন। তারপরে এই 10 দিন, এখানে মাত্র 10 দিন ডিফারেন্স, এখানে 10 দিন এতটুকু, এখানে 10 দিন। মনে আছে যে আঁকা বাঁকা ডেট, কিন্তু একটু বৃষ্টিপাতের ডেটটা এরকম আঁকা বাঁকা ছিল, যার ফলে এভাবে ডেটগুলি আসছে। এখানে দেখো 170 থেকে 180 দিন, চট্টগ্রাম আমার বাড়ি এখানে। এখানে 190 থেকে 180, 200 দিন। এটা যেটা 190 থেকে 180 থেকে 190, 190 থেকে 200, এই জায়গায় 190 এর নিচে, এভাবে মানে ইয়ে কম বেশি হচ্ছে আর কি। কোনো জায়গায় মানে তার মানে সব জায়গায় কিন্তু একই সময়ে তুমি টিয়ামন লাগাতে পারবা এরকম না, একই সময় হারভেস্ট হবে না বছরে, এটা কম বেশি হয় আর কি। হ্যাঁ, এটা আপনাদেরকে বুঝতে পারলাম, ম্যাপ বুঝতে পারলাম। এই যে এখানে যে দাগগুলি আছে এগুলো কিন্তু ডিস্ট্রিক্ট বাউন্ডারি আর কি। হ্যাঁ, আর এই যে এখানে একটা ব্রকেন লাইনের দাগ আছে, এই যে ব্রকেন লাইন, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখানে 20 থেকে 30 দিন, এখানে 30 থেকে 40 দিন। এই দুইটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনই আছে, যেহেতু ভ্যালু অনেক বড়। মানে এই দাগের থেকে উপরের দিকে হচ্ছে 20 থেকে 30 দিন, আর নিচে হচ্ছে 30 থেকে 40 দিন। মানে আমরা যে ইয়েটা বললাম, মানে যে ডিউরেশনটা আমরা বললাম, এটা 30 থেকে 40 দিন পর্যন্ত ভ্যারি করে, আর এটা 20 থেকে 30 দিন পর্যন্ত ভ্যারি করে এই অঞ্চলে। তো এই জন্য এই যে ভ্যারিয়েবলটা যেহেতু অনেক লম্বা, এ কারণে এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এর জন্য। আচ্ছা, এরপরে আমি যদি আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা ম্যাপ দেখাতে পারি তোমাদেরকে, পরের ম্যাপটা। এটা যে আমাদের ওই টেবিলটা ছিল যে কোন জায়গায় কবে শুরু, জাস্ট শুরু শেষ দিয়ে কিন্তু একটা ম্যাপ বানিয়েছে। এটা তো অত ভাগ নাই, খেয়াল করো। এখানে 10ই এপ্রিলের পর থেকেই খরিফ সিজন শুরু হয়ে যাবে। এটা 10 থেকে 20, 20 থেকে 30, 20 থেকে 30, 10 এপ্রিল থেকে 20 এপ্রিল, 20 এপ্রিল থেকে 30 এপ্রিল, হ্যাঁ এভাবে 1 মে থেকে 10 মে, 10 মে থেকে 20 মে, এভাবে 20 মে পরে। তার মানে কোনো জায়গায় এপ্রিলের শুরুতেই হচ্ছে, কোনো জায়গায় মের শেষে যায় হচ্ছে খরিফ সিজন শুরু। খরিফ সিজন শুরু মানেই কিন্তু কন্টিনিউয়াস বৃষ্টিপাত, সংজ্ঞাটা মনে রাখবা। মানে প্রি খরিফের পরে কন্টিনিউয়াস বৃষ্টিপাত শুরু হবে, সেটা এই অঞ্চলের 20 মে এর পরে হবে। তোমার বাড়ি যদি এখানে হয় আর তুমি এখানে চাকরি করতে যাও, তখন বুঝবো, তোমার তো মনে হবে কি ব্যাপার, আমাদের এলাকায় বাড়িতে বৃষ্টি হচ্ছে, এখানে হচ্ছে না কেন। কারণ হচ্ছে এটা, এখানকার সিজনটা এরকম, লোকেশনটা এরকম আর কি। হ্যাঁ, ম্যাপটাকে দেখতে পেলা তোমরা? এই ম্যাপটা ম্যাপ দেখা যাচ্ছে না। আমি দেখছি এখানে পজ দেখাচ্ছে, আমি আবার দেখাই। এই পজটা কিভাবে চালু করে এটা আমি বুঝতে পারতেছি না এখনো, এটা বুঝে পারি নাই। এই যে এখন দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ খরিফ সিজন শুরু কবে সেটা আর কি। এখানে 10 এপ্রিলের আগে শুরু, এখানে হচ্ছে 10 থেকে 20 এপ্রিল, এখানে 20 থেকে 30 এপ্রিল। এটা হচ্ছে এভাবে 10 দিন পরে, 1 মে থেকে 10 মে, 10 থেকে 20 মে, 20 থেকে 30 মে এই অঞ্চলে। আমি বললাম যে এই জায়গায় যার বাড়ি সে যদি এখানে যায়, তখন দেখবে এখানে বৃষ্টি নেই, এখানে অনেক বৃষ্টি। হ্যাঁ, খরিফ সিজন শুরু হয়ে গেছে। আর যেখানকার যার বাড়ি সে যদি এখানে আসে, তখন এখানে বাড়িতে খোঁজ দিবে বৃষ্টি হচ্ছে, এখানে দেখবে কোনো বৃষ্টি নেই। এটা প্রায় 2 মাস কিন্তু ডিফারেন্স। এখানে যে বৃষ্টিপাত শুরু হচ্ছে বর্ষাকাল, তার প্রায় 2 মাস পরে এখানে বৃষ্টিপাত হবে। এই জায়গায় ছাতার ব্যবসা ভালো চলবে, বুঝছো? এদিকে কিন্তু ছাতার ব্যবসা ভালো চলবে না। আচ্ছা, তাহলে এটি আমরা দেখলাম একটা ম্যাপ খরিফ সিজন সম্পর্কে। আবার বন্ধ হয়ে গেল। আমরা একটু রবিতে যাই এখন। খরিফ শেষ করলাম আমরা, রবি শুরু। রবির ডেফিনিশন সবার মনে আছে। রবি হচ্ছে সেই সময় শুরু যেদিন বৃষ্টিপাত এবং পিইটি সমান, বর্ষাকালের শেষে বৃষ্টিপাত এবং পিইটি সমান, তারপরের দিন থেকে পিইটি বেশি, পি কম, পি মানে প্রিসিপিটেশন কম, তারপরে মাটি শুকানো শুরু হলো। এই যে মাটি শুকানো শুরু হলো, 250 মিলিমিটার শুকানো পর্যন্ত রবি সিজন চলবে। এটা কিন্তু অ্যাজাম্পশন, মডেলের 3 নম্বর অ্যাজাম্পশন অনুযায়ী ডিফাইন করা হয়েছে। এই ডেফিনিশনে মিন করা হচ্ছে যেসব ক্রপ আমরা ছাড়া লাগাই, ইরিগেশন ছাড়া লাগাই, বড় ছাড়া আর কি, বাকি যে ক্রপ গুলি 250 মিলিমিটার স্টোন বার্সের ইউজ করে সে সোয়িং থেকে হারভেস্টিং পর্যন্ত তার জীবন চক্র সম্পন্ন করতে পারবে, এটা মিন করা হচ্ছে।
ও যাই হোক, তো এখন এই দৈর্ঘ্যটা এই 250 মিলিমিটার শেষ হতে কতদিন লাগবে, এটা যদি সারা দেশে একই রকম হতো তাহলে আমাদের পড়াশোনা কমে যেত আর কি। হ্যাঁ, কিন্তু আমরা দেখছি কিছু অঞ্চলে এটা 100 থেকে 120 দিনের মধ্যে এই পানিটা শুকায় যায়, আর কিছু অঞ্চলে 140 থেকে 150 দিন এটা লাগে এইটা শুকাইতে। বুঝতে পারতেছো এই সময় কেন এটা ভ্যারিয়েশনটা? অবশ্যই শীতকালের উপর নির্ভর করবে। কোনো জায়গায় শীত, যেখানে শীত বেশি, নর্থ ইস্ট অঞ্চলে শীত বেশি হিমালয়ের কাছে, যার ফলে এখানে দিন বেশি লাগছে আর এখানে কম লাগতেছে। এবং তোমরা হয়তো জানো যে বাংলাদেশে মানে উইন্টার ক্রপের জন্য, শীতকালীন ফসলের জন্য কিন্তু নর্থ ওয়েস্ট রিজিয়নটা ভালো আর কি। হ্যাঁ, ওটা আমরা পরে আরেকটু বলবো। আচ্ছা, তো কবে শুরু কবে শেষ? কোনো জায়গায় 1 থেকে 1 অক্টোবরে শুরু, কোনো জায়গায় 1 থেকে 1 নভেম্বরে শুরু, কোনো জায়গায় 1 থেকে 10 ফেব্রুয়ারি শেষ, কোনো জায়গায় 20 থেকে 31 মার্চ শেষ। আচ্ছা, এই ভেরিয়েশন বাংলাদেশে আছে। তো এখানে একটা কমন কথা বলেছে যে এই রবি ক্রপ যখনই শুরু হোক না কেন, আমরা যে তারিখে দেখি না কেন, আসলে বেশিরভাগ রবি ক্রপ যদি 1 নভেম্বরের পরে লাগানো হয় তাহলে তারা শীতকালটা ইউজ করতে পারে, ফলন ভালো হয়। মানে এই ক্রপগুলি শীতকালীন ফসল আমরা বলি একটা গ্রুপ অফ ক্রপকে, তাদের কিন্তু শীত দরকার হয় চাষ করার জন্য, হ্যাঁ, ভালো হওয়ার জন্য। আরো একটা কথা বলেছে যে মানে 100 মিলিমিটার স্টোন ওয়াটার ইউজ করা পর্যন্ত কিন্তু খরিফের সাথে একটা ওভারল্যাপিং আছে, কিন্তু এটা একটা কনসিডারেশন বিষয়। তো যেখানে খরিফ শুরু মানে খরিফ ক্রপ নাই বা টি আমার নাই, সেখানে আমরা 100 মিলিমিটার ময়েশ্চার আমরা ইউজ করে ফেলতে পারি রবি ক্রপে। আচ্ছা, রবি ক্রপ অনুযায়ী বাংলাদেশকে কোনো অঞ্চলে ভাগ করা নাই, শুধু 12টা অঞ্চল যে খরিফের আছে তার পাশে রবি শুরু এবং শেষ এই দিনটা দেওয়া আছে। যেমন এখানে 105 থেকে 115 দিন কে 1-এ, 115 থেকে 125, এইভাবে কে 12 এসে 135 থেকে 150 দিন। আর শুরু শেষ 3 নভেম্বর থেকে 25 মার্চ। এটা হচ্ছে 12 অক্টোবর থেকে 30 জানুয়ারি। মানে এখানে 12 অক্টোবরে শুরু হলো, 30 জানুয়ারি পর্যন্ত চললো। আর এখানে মানে 30 জানুয়ারির পরেই তার তখন রবি ওই 250 মিলিমিটার বর্ষা শেষ। এরপরে কোনো ক্রপ লাগাতে চাইলে তোমাকে ইরিগেশনের ব্যবস্থা লাগবে, কারণ প্রি খরিফ আসতে কিন্তু সময় লাগবে। তোমরা বুঝতে পারতেছো এই তিনটা জিনিস, প্রি খরিফ, খরিফ এবং রবি, ঠিক এক্স্যাক্টলি মানে রবি আর খরিফের মধ্যে তো ওভারল্যাপিং আছেই। আবার রবি শেষ হওয়ার পরে প্রি খরিফ শুরু হতে ওখানে একটু গ্যাপ থাকবে আর কি। হ্যাঁ, কোনো জায়গায় থাকবে, কোনো জায়গায় থাকবে না। যে পার্টিকুলার একটা পজিশনে তোমার বাড়ি যেখানে, সেখানে তুমি দেখতে পারো না, বড় ম্যাপের মধ্যে ডিফাইন করা আছে কার কি মানে কার রবি সিজন কোনটা, খরিফ সিজন কোনটা এবং প্রি খরিফ কোনটা। আচ্ছা, তাহলে আমরা মডেলটা শেষ করলাম। মডেল থেকে যে আমাদের 5টা পিরিয়ড আইডেন্টিফাই করা ছিল, তো 3টার বর্ণনা আমরা করলাম। হিউমিড পিরিয়ড এবং ড্রাই পিরিয়ডের শুধু সংজ্ঞা পড়েছি, ওটার বর্ণনা করার দরকার নেই। এখন এগ্রো ক্লাইমেট পড়ার শুরুতে আমরা 4টা ফ্যাক্টরের কথা বলেছিলাম। তার মধ্যে প্রি খরিফ ছিল একটা, রবি এবং খরিফ ছিল একটা, আর 2টা ছিল আমি বললাম 15 ডিগ্রির নিচে তাপমাত্রা কয়দিন থাকে আর 40 ডিগ্রির উপরে তাপমাত্রা কয়দিন থাকে। 15 ডিগ্রির নিচে তাপমাত্রা থাকে, এটাকে রবি টেম্পারেচার জোন বলা হয়। এটা অনেক সময় রবি সিজনের সাথে অনেক কনফিউজ করে ফেলে পরীক্ষায়। এটাকে কুল উইন্টার পিরিয়ডও বলা হয়, কুল উইন্টার পিরিয়ড অথবা রবি টেম্পারেচার জোন। এই অনুযায়ী বাংলাদেশকে 5টা ভাগে ভাগ করা হয়। আমি আগে টেবিলটা দেখাই নেই। দেখো T1 থেকে T5 পর্যন্ত, এবং 15 ডিগ্রির নিচে তাপমাত্রা থাকে। এটা কিন্তু ডেফিনিশনের মধ্যে না, কিন্তু অ্যাডিশনাল তথ্য দেওয়া আছে। এটা হচ্ছে ডেফিনিশন। এটা 30 থেকে 40 দিন, 40 থেকে 50 দিন, 50 থেকে 70 দিন। অনুমান করতে গেলে হবে না, ওই যে প্রি খরিফে কিন্তু 10 দিন করেছিল সব। এখানে প্রথমে 10 দিন, এখানে 20 ডিউরেশনটা আর কি। হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে কোনো অঞ্চলে 15 ডিগ্রির নিচে তাপমাত্রা, কোন অঞ্চলে মাত্র 40 দিন থাকে, 30 থেকে 40 দিন। আর কোন অঞ্চলে 90 থেকে 110 দিন থাকে, 1 মাস। আর এটা প্রায় 4 মাস, তাই না? 3 গুণ, এটা থেকে এটা 3 গুণ। কাজে রবি ক্রপ যেখানে ভালো হবে, বোঝা যাবে যে এদিকে এই অঞ্চলটাই ভালো হবে, T5 এ T4 এ ভালো হবে আর কি, যেসব ক্রপে শীত বেশি লাগে। তো এটা হচ্ছে ডেফিনেশন। পজিশন গত ভাবে এখানে বলা আছে যে কুল উইন্টার পিরিয়ড 30 থেকে 40 দিন, কোস্টাল এরিয়া। হ্যাঁ, আচ্ছা, আর যেটা যে 90 থেকে 110 দিন, সেটা নর্থ ওয়েস্ট এবং নর্থ ইস্টে। নর্থে আর বাংলাদেশের নর্থে, সেটা ওয়েস্টই হোক আর ইস্ট হোক, মানে বাংলাদেশের নর্থ ইস্ট দুই দিকে কিন্তু মানে পাহাড় আছে আর কি। নর্থের পুরো সাইডে, ইস্টের কিছু অংশ পাহাড় আছে, যার ফলে নর্থ এবং ইস্ট সাইডে এই জিনিসটা হবে আর কি। আমরা ম্যাপ দেখবো, আঁকাবাঁকা ম্যাপ,
ম্যাপ। আচ্ছা, এখন ম্যাপটা আমি পরে দেখি, তার আগে এটার ইমপ্লিকেশনটা আমরা দেখে নিই। এগ্রিকালচার ইমপ্লিকেশনটা কি? রবি ক্রপ এবং ব্রো সিজন মানে ক্রপ লাগানোর জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। কিরকম গুরুত্বপূর্ণ? দেখো, নর্থ ওয়েস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি ইজ মোস্ট সুইটেবল ফর কাল্টিভেশন অফ হুইট, পটেটো এন্ড রবি পালসেস। এই তিনটা ক্রপ গ্রো করার জন্য নর্থ ওয়েস্ট পার্ট। ঠিক আছে, হ্যালো, একটু সবাই নিজেরা মিউট করে নাও, নিজেরা মিউট করে নাও। কথা একটু শোনা যাচ্ছে, সবাই মিউট করে নাও। তাহলে এই জিনিসটা বোঝা গেল। আমি একটু প্রশ্ন করব এখন। তোমরা মানে BARI নামে একটা প্রতিষ্ঠান আছে, নাম শুনেছো? বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, বাড়ি বলি সংক্ষেপে। জি স্যার, নাম শুনছি। এটা অফিস কোথায়? জয়দেবপুরে স্যার। জয়দেবপুরে, গুড। ধান গবেষণা 500। জি স্যার। আমরা এখানে তিনটা ক্রপের নাম শুনলাম, হুইট, পটেটো এবং রবি পালস। হুইটের জন্য মানে হুইট অবশ্য এখন আলাদা হয়ে গেছে BRI থেকে, হুইট রিসার্চ ইনস্টিটিউট হয়ে গেছে। এটা হেড অফিস কোথায় কেউ জানো? দিনাজপুর। জি স্যার, দিনাজপুরে দিনাজপুরে। কোথায়? জানি না। হ্যাঁ, দিনাজপুর নসিপুর। নসিপুর, গুড। তোমার বাড়ি নিশ্চয় দিনাজপুর? না স্যার। তাহলে খালার বাড়ি আছে দিনাজপুর? না স্যার, এমনিতে স্যার জেনেছি। জেনে গেছো আর কি, গুড। দিনাজপুরে। আচ্ছা, পটেটো রিসার্চ সেন্টার হেড অফিস কোথায়? মুন্সিগঞ্জে। স্যার এটাও দিনাজপুরে। দিনাজপুরে কোন জায়গায়? এটা নসিপুরে না, এটা কোন জায়গায়? দেবীগঞ্জ উপজেলা। দেবীগঞ্জ উপজেলা, হ্যাঁ, দেবীগঞ্জ পঞ্চগড়ের দেবীগঞ্জ সম্ভবত। পটেটো ফার্ম দেবীগঞ্জ তো পঞ্চগড়ে। জি স্যার, পঞ্চগড়ে। দিনাজপুর না, এজন্য বললাম গ্রেটার দিনাজপুর আর কি। পালস কোথায়? পালসের হেড অফিস ঈশ্বরদী, পাবনা। হ্যাঁ, তাহলে এটা দেখতে পাচ্ছ যে এই অঞ্চলগুলিতে শীত বেশি হয়, এজন্য এই ক্রপগুলি এখানে ভালো হয় এবং এজন্য ওদের সেন্টারগুলো, রিসার্চ সেন্টারগুলো ওখানে দেওয়া হয়েছে। আরেকটা কথা বলি আমি, যে সিড প্রোডাকশন। তোমরা কি ফুলকপির ফুল দেখেছো কেউ? অনেকে বলবে এটাই তো ফুলই তো খায়। জি স্যার, দেখেছি। জি স্যার। ফুলকপির ফুল কোথায় দেখছো? সরষে ফুলের মতো অনেকটা। কিসের মতো? স্যার আমাদের জমিতে। হ্যাঁ, আমরা ফুলকপি যেটা খাই ওটা কিন্তু ফুল না। ওটা স্যার আমার পার্ট হয় আর কি। হ্যাঁ, ওটা পরে মানে ইনফ্লোরেসেন্স পরে ওখান থেকে বের হয় ফেটে, সেটা তখন ফুল হয়। গাজরের ফুলের মতো দেখতে, গাজরের ফুলের মতো। না 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 না, ফ্যামিলি কি ক্রুসিফেরি, সরিষার ফুলের মতো। সরিষার ফুলের মতো, জি, মানে ওই ক্রস থাকবে আর কি, রং হলুদ হোক সাদা হোক, মূলা সরিষা ওই টাইপের হবে। বাঁধাকপিও তাই। বাঁধাকপি তো এটা তো ফুল ভাব দেখা যায় কপিতে, এটা বাঁধাকপি তো খালি পাতাই দেখো, তাই না? এটাও ফেটে এক সময় মানে বের হবে, কিন্তু যে কোনো জায়গায় হবে না। একটা শীত রিকোয়ারমেন্ট আছে সিড প্রোডাকশনের জন্য, বুঝছো? কাজে শীতকালীন ফসলগুলির সিড প্রোডাকশন যে কোম্পানিগুলি আছে, তোমরা অনেকে সব কোম্পানিতে ভবিষ্যতে চাকরি করবা, তাদের সিড প্রোডাকশন এরিয়াগুলি কিন্তু দিনাজপুর অঞ্চল অথবা কুষ্টিয়া অঞ্চল বা ঈশ্বরদী অঞ্চল এরকম আর কি। কিন্তু পঞ্চগড়, দিনাজপুর এইদিকেই বেশি। হ্যাঁ, কারণ ওখানে শীত বেশি এবং ওজন্য ওখানে চাষ বেশি হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে আমি একটা ম্যাপে দেখাবো তোমাদের, T1 T5 থেকে একটু ম্যাপে দেখাবো একটু পরে। মানে এই T1 থেকে T5 টা ম্যাপে দেখাবো, তার আগে আমি এটা পড়াই নেই। এক্সট্রিম সাব টেম্পারেচার জোন, যেটি হচ্ছে 40 ডিগ্রির উপরে তাপমাত্রা কয়দিন থাকে, সে অনুযায়ী বাংলাদেশকে 4টা অঞ্চলে ভাগ করা হয়, E1, E2, E3, E4। E1 মানে হচ্ছে 0 থেকে 0.5 ডেজ, E2 মানে হচ্ছে 0.5 থেকে 5 ডেজ, E3 মানে হচ্ছে 5 থেকে 10 দিন, E4 মানে হচ্ছে 10 থেকে 15 দিন। 40 ডিগ্রির উপরে তাপমাত্রা থাকে এই ধরনের দিনের সংখ্যা। তাহলে এটা কোন জায়গায় হবে কি অনুমান করতে পারো? স্যার উত্তরাঞ্চল, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ। আর রাজশাহী, নাটোর। হ্যাঁ, আমরা দেখবো বেশিরভাগ অঞ্চলই বাংলাদেশে হচ্ছে 1 নম্বরের মধ্যে, 40 ডিগ্রির উপরে তাপমাত্রা হয় না। আমরা ম্যাপে দেখবো একটু পরে, ম্যাপ তোমাদের সময় শেষ হয়ে আসতেছে। এরপরে ক্লাস কি? সরি, পরে ক্লাস আছে? জি স্যার। আচ্ছা, তাহলে 10 থেকে 15 দিন হচ্ছে যেখানে থাকে সেটা ওয়েস্ট অফ দ্য কান্ট্রি। এখানে গ্রোয়িং সিজন হচ্ছে শর্টেস্ট, প্রি খরিফ, খরিফ, রবি সবই হচ্ছে ছোট।
প্রি খরিফটা বড় হবে, রবি খরিফ ছোট আর কি। হ্যাঁ, আর ড্রাই ব্রেক ইজ গ্রেটেস্ট। আমরা প্রি খরিফে দেখেছিলাম যে 70 দিনের মধ্যে 48 দিনই হচ্ছে বৃষ্টি নাই। আর সেন্টার, ইস্ট এবং সাউথ এসব কান্ট্রিতে এটা রেয়ারলি এই যে E1 এর মধ্যে পড়ে আর কি। হ্যাঁ, আচ্ছা, এই যে 40 ডিগ্রি তাপমাত্রা, এটাতে আমাদের এগ্রিকালচার ইমপ্লিকেশনটা হচ্ছে এটা সাধারণত মানে এটা এই এক লাইনে বলা আছে, ইট ক্রিয়েটস ভেরি হাই PET ডিমান্ড। ইভাপোরেশন ট্রান্সপিরেশনের ফলে ওয়াটার লস বেশি হয়, মাটি শুকায় যায়, এটা হচ্ছে প্রবলেম, খরা সৃষ্টি হয়। এটা সাধারণত এপ্রিল মে মাসে হয়, আর জুন মাসে কখনো কখনো হতে পারে। আমি এখন এখান থেকে ওই ইয়েতে যাই, সরি, আমি যাই হচ্ছে ম্যাপে। ম্যাপ দেখতে পাচ্ছ? এটা হচ্ছে খরিফ সিজন শেষ হওয়ার ম্যাপ। এটা আমি পরেরটায় যাই, সমস্যা হচ্ছে তো বারবার। তোমরা এটা দেখতে পাচ্ছ এখন, ছোট করে দেই। এটা হচ্ছে রবি টেম্পারেচার জোন, যেখানে যে T1 থেকে T5 বলা ছিল, যে T1 হচ্ছে এইটা, যেখানে 30 থেকে 40 দিন, 40 থেকে 50 দিন, 50 থেকে 70 দিন T3, এভাবে বাঁকা হয়ে। T4 হচ্ছে 70 থেকে 90 দিন, আর T5 ছিল 90 থেকে 110 দিন। ঠিক আছে? আচ্ছা, সরি, বারে বারে অফ হয়ে যাচ্ছে শেয়ার। আর এটা হচ্ছে E1 থেকে E4। হ্যাঁ, E1 থেকে E4, এটা খেয়াল করো যে E1 হচ্ছে এই বাংলাদেশের এই রেখাটা, পুরোটা E1 দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, স্ক্রিন শেয়ারিং দিয়ে হয়েছে তো, দেখতে পাচ্ছ না? স্যার দেখা যাচ্ছে না। নাই, কেন এই সমস্যাটা হচ্ছে? এবার আসছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখানে খেয়াল করো, আমি বড় করে দিয়েছি যে E1, এখানে E1 লেখা আছে। হ্যাঁ, এই যে এই রেখাটার এই পাশে পুরাটাই E1, মানে 0 থেকে 0.5 ডেজ এখানে 40 ডিগ্রির উপরে তাপমাত্রা ওঠে। আর এটা হচ্ছে 0.5 থেকে 5 দিন, 5 দিন মানে কিন্তু 5 বার আসলে। আর এটা 5 থেকে 10, আর এটা হচ্ছে 10 থেকে 15, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ আর নাটোর, এই তিনটাতে হাইস্ট 10 থেকে 15 দিন গ্রীষ্মের মানে যে 40 ডিগ্রি উপরে তাপমাত্রা থাকে। আমরা কিন্তু এখানে আছি E1 এ আছি, তাই না? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছে E4 এ। এই কারণে আমাদের ইউনিভার্সিটিতে গ্রীষ্মের ছুটি নাই। রাজশাহী ইউনিভার্সিটিতে ছুটি আছে হচ্ছে 1 মাস, আর 102 মাস ছিল, মে জুন পুরোটা ছুটি থাকতো। এবং রাজশাহী শহরে কোনো এক বছর গ্রীষ্মের ছুটি শেষ হয়ে যাওয়ার পরে আবার ছুটি দিতে হয়েছিল আর কি। হ্যাঁ, সেকেন্ড টাইম, এত খরা এখানে আর কি। হ্যাঁ, তাহলে এই হচ্ছে খরার ঘটনা আর কি, বুঝতে পারলাম? ক্লিয়ার বিষয়টা? জি স্যার, ক্লিয়ার স্যার। তাহলে এক্সট্রিম সামার টেম্পারেচার 40 ডিগ্রি তাপমাত্রা, তার মানে এই জায়গায় তুমি ওই খরিফ সিজনে মানে চাষবাস করা খুব কঠিন আসলে, 10 থেকে 40 ডিগ্রি উপরে তাপমাত্রা থাকে। এখন অবশ্যই এগুলি তো 1980 সালে 88 সালের আগের ঘটনা। এখন তো ক্লাইমেট চেঞ্জ হয়েছে, আরো হয়তো ম্যাপটা চেঞ্জ হবে হিসাব করলে আর কি। হ্যাঁ, এক্সট্রিম সামার টেম্পারেচার। তো ওখানে একটা পয়েন্ট ছিল 0.5 ডেজ ইন এ মান্থ, ইন এ ইয়ার, 0.5 ডেজ, তাই না? E1 টা হচ্ছে 0 থেকে 0.5 ডেজ বলা ছিল না? এখানে 0.5 ডেজ মানে কি বলতে পারবা কেউ? স্যার 2 বছরে একবার। 2 বছরে একবার? এত চালাক ছেলে পেলে কোথায় পেলাম আমি? অনেকে ভাবে এটা তাহলে 12 ঘন্টা হবে, এরকম তা নয়, 2 বছরে একবার। হ্যাঁ, তারপরে আমি 30 বছরে যদি গড় নেই তাহলে বুঝবো যে এখানে 30 বছরে 15 বার এটা হইতে পারে আর কি। হ্যাঁ, 40 ডিগ্রি উপরে তাপমাত্রা পার হবে আর কি। তাহলে আমার এইজেড কিভাবে হলো, এই জিনিসটা আমার পড়ানো শেষ। এখন বাকি আছে আমার 30টা এইজেডের বর্ণনা। তো এই অংশটা আমি আসলে গ্রুপ করে পড়াই। হ্যাঁ, গ্রুপ করে পড়াই। আমি রিকোয়েস্ট করব 4 জন সিআর আমার সাথে যোগাযোগ করবে আজকে বিকাল টিকালে, এবং প্রত্যেক সিআর এখন দায়িত্বই দিয়ে দিই, প্রত্যেক সিআর
প্রত্যেক সেকশন থেকে আমি সেকশন ওয়াইজ এটা আলাদা ক্লাস নিব পরে, আমি একটা ক্লাস ওভারভিউ নেব নেক্সট ক্লাসটা। তোমরা